একটা ফিল্মকে ঠিক কি সুন্দর করে তোলে? এটা কি শুধুই একজন শিল্পীর চোখ, নাকি এর পেছনে আরও কিছু আছে? সত্যি বলতে প্রত্যেকটা অসাধারণ সিনেম্যাটিক শটের পেছনে লুকিয়ে থাকে একটা বিজ্ঞান, আলোর এক গোপন ভাষা। এর নাম সেন্সিটোমেট্রি। আর আজ আমরা সেই ভাষাকেই ডিকোড করতে চলেছি। সিনেমার শুরু থেকেই কিন্তু এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায়। মানে সহজাত প্রবৃত্তিটা ঠিক কোথায় শেষ হয় আর নিখুঁত গণনা কোথা থেকে শুরু হয়। আমরা দেখব কিভাবে শিল্প আর বিজ্ঞানের এই দুই জগৎ আসলে একে অপরের বিরুদ্ধে যায় না, বরং একসঙ্গে মিলেমিশে সেই জাদুটা তৈরি করে যা আমরা পর্দায় দেখি। তো আজ আমরা ৬টা ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা শটের পিছনের বিজ্ঞানটা দেখব, তারপর শিখব কিভাবে আলোর প্রতিক্রিয়া মাপা হয় আর ফিল্মের ক্যারেক্টারিস্টিক কার্ভ দিয়ে তার চরিত্র বোঝা যায়। সেখান থেকে আমরা কন্ট্রাস্ট আর টোনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা জানব, দেখব রং কিভাবে ছবিতে নতুন মাত্রা যোগ করে, আর সবশেষে সবকিছুকে একসঙ্গে মিলিয়ে দেখব কিভাবে এই টেকনিক্যাল জ্ঞান শৈল্পিক দৃষ্টিকে বাস্তবে রূপ দেয়। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। দেখুন, একজন ফিল্মমেকারকে তার শিল্পে সত্যিকারে দক্ষতা পেতে হলে প্রথমে তার হাতিয়ারগুলো বুঝতে হয়। আর সিনেমার ক্ষেত্রে এর মানে হলো আলোর মূল বিজ্ঞানটাকে বোঝা। এটাকে শুধু একটা টেকনিক্যাল ব্যাপার ভাবলে কিন্তু ভুল হবে। সেন্সিটোমেট্রি হলো সিনেমাটোগ্রাফির সেই মূল ভাষা যা আলো আর ফিল্মের মধ্যকার সম্পর্কটাকে সংজ্ঞায়িত করে। তো সেন্সিটোমেট্রি যদি একটা ভাষা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো, এই ভাষাটা লিখল কি? এর মূল নীতিগুলো বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, সেই সময়ে যখন ফটোগ্রাফি কেবল অনুমান থেকে বেরিয়ে এসে একটা সঠিক বিজ্ঞানে পরিণত হচ্ছিল। খুব সহজ ভাষায় বললে, সেন্সিটোমেট্রি হলো সেই বিজ্ঞান যা মাপে যে একটা ফিল্মের ওপর আলো পড়লে ঠিক কী ঘটে। মানে এটা ফটোগ্রাফিকে নিছক অনুমান থেকে বের করে এনে একটা পরিমাপযোগ্য বিজ্ঞানে পরিণত করে। এই বিজ্ঞানের ইতিহাসটা কিন্তু বেশ পুরনো। 1890 সালে হান্টার আর ড্রিফিল্ড নামের দুজন পথিকৃৎ এসে পুরো খেলাটাই বদলে দেন। তারা HND কার্ভ নামে এমন একটা টুল আবিষ্কার করেন যা এতটাই মৌলিক যে আজও সেন্সিটোমেট্রির ভিত্তি হিসেবে কাজ করে। এখানে দুটো মূল জিনিস কাজ করে, এক্সপোজার আর ডেন্সিটি। এক্সপোজার হলো কারণ, মানে ফিল্মে কতটা আলো পড়ছে, আর ডেন্সিটি হলো তার ফলাফল, মানে সেই আলোর কারণে ফিল্মটা কতটা কালো হচ্ছে। এই কারণ আর ফলাফলের সম্পর্কটাই হলো সেন্সিটোমেট্রির একদম মূল কথা। এবার আমরা সেন্সিটোমেট্রির সবচাইতে গুরুত্বপূর্ণ টুলটা সম্পর্কে জানব। এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক কার্ভ। ভাবা যেতে পারে এটা যেন প্রত্যেকটা ফিল্মের জন্য আলোর প্রতি তার আচরণের একটা পার্সোনালিটি প্রোফাইল। এই গ্রাফটাই হলো সবকিছুর চাবিকাঠি। ব্যাপারটা বেশ সহজ। নিচের দিকে যে লাইনটা, ওটা হলো এক্সপোজার বা আলোর পরিমাণ, আর পাশের লম্বা লাইনটা হলো ডেন্সিটি বা ফিল্ম কতটা কালো হবে তার মাপ। আলো বনাম অন্ধকারের একটা সহজ গল্প। আর এখন দেখুন, এই যে একটা বাঁকানো এস আকৃতির রেখা, এটাই হলো সেই ক্যারেক্টারিস্টিক কার্ভ বা HND কার্ভ। সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ফিল্ম স্টকের জন্য এই কার্ভটা একদম আলাদা, অনেকটা মানুষের আঙুলের ছাপের মতো ইউনিক। চলুন কার্ভের একদম নিচ থেকে শুরু করি। এই অংশটাকে বলা হয় টো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ছায়া বা শ্যাডোজ সম্পর্কে সবকিছু বলে দেয়। কম আলোতে ডিটেলস কি হারিয়ে যাবে, নাকি ফিল্ম সেই সূক্ষ্ম টেক্সচারগুলোকেও ধরে রাখতে পারবে? উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এরপর আসে মাঝখানের এই সরলরৈখিক অংশটা। এটাকে ফিল্মের সুইট স্পট বলা যেতে পারে। এখানেই ফিল্মের প্রতিক্রিয়া সবচেয়ে সঠিক আর অনুমানযোগ্য। একটা দৃশ্যের বেশিরভাগ ভিজুয়াল তথ্য, যেমন স্কিন টোন বা বিভিন্ন টেক্সচার, এই অংশেই ধরা পড়ে। আর সব শেষে আমরা কার্ভের শীর্ষে পৌঁছাই, যেটাকে বলে শোল্ডার। এখানে হাইলাইটস বা ছবির সবচেয়ে উজ্জ্বল অংশগুলোর গল্প বলা হয়। যখন ফিল্ম আলোতে একদম পরিপূর্ণ হয়ে যায়, তখন কার্ভটা সমতল হতে শুরু করে। এর মানে হলো, ছবির উজ্জ্বলতম অংশগুলো, যেমন আকাশ বা কোনো কিছুর প্রতিফলন, এবার সাদা হয়ে যেতে শুরু করেছে। এই তিনটে অংশ, টো, স্ট্রেইট লাইন আর শোল্ডার, একসঙ্গে মিলে আমাদের পুরো গল্পটা বলে দেয়। বেশ, আমরা তো এই কার্ভটা পড়তে শিখলাম,
কিন্তু শিল্প তৈরির জন্য এটাকে কিভাবে ব্যবহার করা যায়? এখানেই আমরা বিজ্ঞান থেকে মুড তৈরির দুনিয়ায় ঢুকব। আর এর সবকিছুই শুরু হয় একটা ধারণা দিয়ে, কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের চাবিকাঠি হল গামা নামের একটা টার্ম। সহজ কথায় গামা হল আমরা যে সরল রৈখিক অংশটা দেখলাম সেটার ঢাল বা স্লোপ। ঢালটা যত খাড়া, কন্ট্রাস্ট তত হাই, মানে গভীর কালো আর উজ্জ্বল সাদা। আর ঢাল যত শোয়ানো, কন্ট্রাস্ট তত লো। বিষয়টা আসলে এতটাই সহজ। এই স্লাইডে পার্থক্যটা একদম স্পষ্ট। বাম দিকে দেখুন, ওই খাড়া আগ্রাসী কার্ভটা হলো হাই কন্ট্রাস্ট বা হার্ড, আর ডান দিকে যে মসৃণ ধীর গতির কার্ভ, ওটা হলো লো কন্ট্রাস্ট বা সফট। একই আলো, কিন্তু দুটো ফিল্মের ব্যক্তিত্ব যেন সম্পূর্ণ ভিন্ন। তো এর শিল্পিক প্রভাবটা কি? উচ্চ গামা ফিল্ম নোয়ারের মতো নাটকীয় তীক্ষ্ণ একটা লুক দেয়। অন্যদিকে নিম্ন গামা ব্যবহার করে একটা স্বপ্নীল বা নরম পরিবেশ তৈরি করা যায়। সিনেমাটোগ্রাফার এই গামা নিয়ন্ত্রণ করে দর্শকের মনে একটা নির্দিষ্ট অনুভূতি জাগিয়ে তোলেন। কিন্তু গল্পটা শুধু কন্ট্রাস্টেই শেষ হয়ে যায় না। আরও দুটো স্তর আছে যা একটা ছবির চূড়ান্ত লুককে নাটকীয়ভাবে বদলে দিতে পারে। একটা হলো রং, আর অন্যটা হলো ছবির কাগজের পৃষ্ঠতল। এটা হয়তো অনেকেই ভাবি না, কিন্তু ছবির কাগজের সারফেসটাও ফাইনাল ইমেজকে বদলে দেয়। একটা গ্লসি বা চকচকে ফিনিশ অনেক বেশি গভীর কালো তৈরি করতে পারে, যা একটা ম্যাট ফিনিশের চেয়ে বেশি ডেন্সিটি রেকর্ড করে। তার মানে একই ছবি শুধু কাগজের ধরনের জন্য আরও তীব্র বা নরম মনে হতে পারে। আর যখনই ছবিতে রং প্রবেশ করে, তখন জটিলতা বহু গুণ বেড়ে যায়। রঙিন ফিল্মে আসলে একটা নয়, তিনটে কার্ভ থাকে, লাল, সবুজ আর নীল আলোর জন্য একটা করে। ফিল্মমেকার আর ল্যাবের কাজ হলো এই তিনটে কার্ভকে নিখুঁতভাবে ব্যালেন্স করা। যদি একটাও এদিক ওদিক হয়, তাহলে পুরো ফিল্মের কালার টোনটাই নষ্ট হয়ে যায়। আমরা বিজ্ঞানের ইতিহাস থেকে শুরু করে রঙের জটিলতা পর্যন্ত ঘুরে এলাম। তাহলে বাস্তবে এর মানে কি দাঁড়ালো? এই জ্ঞান একজন ফিল্মমেকারকে ঠিক কী ক্ষমতা দেয়? সেন্সিটোমেট্রি একজন ফিল্মমেকারকে অসাধারণ ক্ষমতা দেয়। এটা তাদের শুটিংয়ের আগেই অনুমান করতে সাহায্য করে যে ছবিটা কেমন দেখাবে, কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করে মুড তৈরি করতে দেয়, আর বিভিন্ন শটের মধ্যে একটা ধারাবাহিকতা নিশ্চিত করে। সংক্ষেপে বললে, এটা শিল্পীর কল্পনাকে বিজ্ঞানের নিখুঁত নিয়ন্ত্রণের সঙ্গে জুড়ে দেয়। সব শেষে একটা প্রশ্ন রেখে যায়, যদি আলো, রং আর কন্ট্রাস্টের প্রত্যেকটা উপাদানকে এভাবে মাপা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সিনেমার সেই জাদুকরী মুহূর্তগুলো যা আমাদের মনকে ছুঁয়ে যায়, তার উৎসটা আসলে কি? প্রযুক্তিগত দক্ষতা, নাকি তার পেছনে সেই শৈল্পিক চেতনা? ভাবার মতো প্রশ্ন, তাই না?